সেটা একজন এমপ্লয়ি, আমার টাকা সে বেতন পায় রে ভাই, তার এই কথা বলে এখতিয়ার তার কে দিচ্ছে? ওই শফিকুল আলমের আইন, ওনার বাপের দেশ থেকে এটা। লিপটেটের সন্ত্রাসী কথা, তিতুমির কলেজের আন্দোলন আপনি দেখেছেন, এটাকে 7 কলেজের আন্দোলন আমরা দেখেছেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আন্দোলনটা দেখলাম আমরা, কয়েকদিন ধরে টানা এই আন্দোলন হলো, তারা প্রায় প্রতিদিনই রাস্তা অবরোধ করছে, একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রাখছিলেন। লাস্টের দিনে আমরা দেখলাম ট্রেন অবরোধ করে রাখলেন, সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেল ঢাকার সঙ্গে। কিন্তু এখানে সরকারের আমরা কিন্তু খুব একটা উদ্যোগ দেখিনি যে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরে নিয়ে যাওয়া, শুধুমাত্র আহ্বান ছাড়া খুব একটা আমরা তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। মানে এই ব্যাপারটাকে আপনি কি বলবেন যে গণতান্ত্রিক যে পদ্ধতি তার একটা উৎকৃষ্ট উদাহরণ, যে যেরকম প্রতিবাদ করতে পারে সেরকম করতে পারলো, এটি একটি উৎকৃষ্ট উদাহরণ নাকি যে জনগণের ভোগান্তি কমাতে পারছে না সরকার, তাদের ব্যর্থতা আমরা দেখছি? শুনেন, এটা উৎকৃষ্ট উদাহরণ, এটা হলো নিকৃষ্ট উদাহরণ। গণতন্ত্রে কোথাও বলা হয় নাই যে তুমি তোমার অধিকার আদায়ের জন্য এমন এমন কাজ করতে পারবা যাতে নাকি আরো অনেকের সমস্যা হবে। এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই নাই। আপনাদের সমস্যা করতে পারেন না। সরকারের দায়িত্ব হলো, সরকার কিন্তু কেবল স্টুডেন্টদের না, সরকার কিন্তু সাধারণ মানুষের। সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার রাখা। সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা। নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে, তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা কি সরকার করেছে? আলোচনা তো করতে হবে, কার্যকর আলোচনা করেন। আবার যারা দাবি করেছে, দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয়, সেই দাবি আলোচনা করে তাদের বোঝাতে হবে, ভাই তোমাদের এই দাবিটা ন্যায়সঙ্গত না, এটা আমি মানবো না। এগুলো তো আছে। এই প্রবলেমটা তো আরো আগে নোটিশ করা হয়েছিল, আগে একবার হয়েছিল এই ঘটনা নিয়ে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে রাতের বেলা। তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে খুবই ঠান্ডা মাথায় করা উচিত, সমাধান করা উচিত। দেখেন, একটা গভর্নমেন্ট যখন নাকি আপনি এরকম মানে আপনার অরাজনৈতিক গভর্নমেন্ট যখন থাকে, তখন এই ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু কঠিন হয়ে যায়। এটা দেখে রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হতো না, কিন্তু অরাজনৈতিক গভর্নমেন্ট তো ধর ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে, কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে, তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নাই, তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই। এবং সরকারও চাইতে পারত। এটা তো একটা ইস্যুটা এটা ন্যায় ভিত্তিক ইস্যু না অন্যায়ের ইস্যু সে আলোচনা পরে করেন আপনি। এটার ইস্যু তো রাস্তাঘাট বন্ধ করে রাখছে, এটার ইস্যু না। দাবি তো অনেকগুলো আছে। আরো ওই যে কয়েকদিন আগে দেখলাম ওইদিকে রাস্তা, একদিন দেখলাম যে এদিকেও মহাখালীর দিকেও বন্ধ, আবার ওই দিকেও বন্ধ, শ্যামলীর দিকেও বন্ধ। হ্যাঁ, তো আপনার সমাধানটা কিভাবে করলেন? সরকার কি করছে বলেন তো? এই দুইটা ঘটনা সরকারের কি ভূমিকা ছিল? সরকার কি গেছে? আহ্বানটা কার কাছে করছে? আহ্বানটা কিভাবে করছে? এই আহ্বান জানানোর জন্য তারা কি তাদের সচিবালয় থেকে বেরিয়ে আসছে? সচিবালয় থেকে আহ্বান জানিয়েছে। তাহলে ওই আহ্বানে কি মূল্য আছে? আসছিলেন 2 দিন আগে, আপনি আসলেন রাজপথে, অথবা আসলেন ঘরে অবসর নিয়ে বসে নাতিদের সঙ্গে বসে খেলাধুলা করতেছিলেন। এখন আপনি সচিবালয় থেকে আর বাড়িতে পারেন না, কি কারণে? এটা তো কোনো কথা হলো না। আপনি যেখানে গেছেন যাইনি, বসে আপনি ওই হয়ে গেছেন, অফিসার হয়ে গেছেন। এইগুলি ঠিক না। তাদের উচিত ছিল এদের সাথে বসতেছে না, হ্যান্ডেল করে না। মাঝখানে দেখলাম একদিন প্রধান উপদেষ্টা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না, আমাদেরকে কাজ করতে দেন। হ্যাঁ, আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান। ওকে, লিখিতভাবে আমি জানাবো কোথায়? কিচ্ছু না। কিন্তু দেখেন, এটা ডিসিশন নেওয়ার ব্যাপার, এটা তো খুব জটিল কোনো ব্যাপার না। আপনারা বলতে পারতেন, আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যুক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেইল করেন। ওনারা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারতো, একটা মেইল অ্যাড্রেস দিতে পারতো। সেই মেইলটা দিলে পরে 2 দিন 3 দিনের মধ্যে ওইটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কি, এটা কতটুকু কি করা যাবে তাদেরকে ইনফর্ম করতে পারতো মেইলে। এই মেইলের মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব, আমরা অতদিনের মধ্যে করতে পারবো। অথবা সম্ভব না, কাজে আপনি এটা আন্দোলন করেন না, করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। যাই বলেন আপনি বলতে পারতেন তো। আপনি কি বলতেছেন? কোনো রকম মেইল অ্যাড্রেস দিচ্ছেন আপনি। আপনার একটা প্রেস উইং আছে, প্রেস উইং এর কাজটা কি? বিভিন্ন জায়গায় যে ময়লা ফেলানো, এটা আপনার কাজ? আর রাজনৈতিক বক্তৃতা দেওয়া? প্রেস সেক্রেটারি বলে এই গভর্নমেন্ট নাকি অরাজনৈতিক সরকার না, এটা বলে অরিজিন থেকে ও তো চাকরি করে, সে তো একজন এমপ্লয়ি, আমার টাকা সে বেতন পায় রে ভাই, তার এই কথা বলে এখতিয়ার তার কে দিচ্ছে? একটা এই ব্যক্তিকে সে এখতিয়ার রাখে? রাজনৈতিক সরকার কি অরাজনৈতিক সরকার এটা বলবে কে? এটা বলবে ক্যাবিনেট, এটা বলবে প্রধান উপদেষ্টা। কোন উপদেষ্টার মুখে শুনছেন সেটা বলছে এটাকে রাজনৈতিক? তিনি তো প্রধান উপদেষ্টার মুখপাত্র,
সে প্রধান তাহলে তাহলে আমি ধরে নেব এটা প্রধান উপদেষ্টার মানে বক্তব্য। যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন করে পরিচালনা করবে? এই নির্বাচনকে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পরিচালনা করার এখতিয়ার আছে? আমরা তো মনে করি নাই। আমরা এতদিন ধরে আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে, যে যারা কোনো দল করে না। তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে যে আমরা একটা রাজনৈতিক সরকার, তাহলে সে নির্দলীয় কি করে হলো? বলেন কি করে হলো? এই সিম্পল কোশ্চেন তো জবাব দেন। ওনারা মনে করেন যে উনি এপিতে চাকরি করছেন, জ্ঞান টেন আছে, আর বাদ বাকি সবাই বোধহয় চানাচুর খায় না? এই যে মানুষ চানাচুর খায়, এই যে মানুষ ভাত খায়, পান্তা ভাত খায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে, যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন আছে, তিনি ইঙ্গিত করেছেন। অন্যদিকে সোমবারই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে, কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি সুযোগ দেওয়া হবে না, তিনি বলেছেন। দেখেন, এই যে অন্য কারো ইন্ধন আছে না, এটা হলো গিয়ে মনে করেন যুগে যুগে আমরা শুনে আসছি, যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে। ছোটবেলায় আমরা এটা করতাম, যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই, স্যার যে যেগুলি পড়াইছে এর বাইরের থেকে প্রশ্ন আসছে। তো ওনাদেরও এই সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করে না, প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে, এই তাই এনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে। আচ্ছা ভাই, কার ইন্ধন আছে তাহলে ধরেন না কে? আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন। আপনি তো ধরতেছেন কে? যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে, এবং তারে ধরতে না পারলে ওখানকে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা না। ভাই, আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে, অন্যটা কোথায়? কোন আইনে ধরে বলেন তো আপনি আমাকে? পুলিশ আইন মেনে চলে। আপনি আমাকে সিম্পলি বলেন ভাই, এটা আপনি, আমি খালি প্রশ্ন করেছি, এটা কোন আইনে আপনি ধরছেন তাকে? ওই শফিকুল আলমের আইন? শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে এটা লিফলেটে সন্ত্রাসী কথা লেখা আছে। ও দেখছে আগে, সে দেখছে আগে থেকে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন মামলা নেবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন, লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না। আপনি আমি কেন ওনাকে জিজ্ঞেস করি? উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি, উনি বলুক কোন আইনে উনি বলে এটা। তাহলে আইন চেঞ্জ করেন, বলেন আমি আইন মানি না। তাহলে আমিও আইন মানবো না, আপনিও আইন কেউ আইন মানি না। আমরা দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধাটা কি আছে? তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি, আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে? কোন নৈতিকতার জোরে আটকাবেন? আপনি পারবেন না তো। দেখেন, এই যে সিম্পল, যেটা বললাম ভাই, বলেন আগে শুরুতে বলেন, এটা পুরনো সমস্যা। এই যে ছাত্রদের প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো? এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। এই 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল না? ছিল। ওইখান থেকে বেরিয়ে আসলো কেন? শেখ হাসিনা বলছে বলে। তোর নাইট সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী, আর আরিফিন স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি বিসি। এক অনুষ্ঠানে যে বলছে, আরিফিন স্যার বলছে আপনি নিতে পারবেন না। আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো তখন তো সবই ছিল। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রিয়েট করা হয়েছে কেন? একটাই কারণ, যে স্নাতক পর্যায়ে, স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে, এরা সার্টিফিকেট ইস্যু করবে, এখানে সবকিছু হবে। এই তো জিনিসটা, এই তো মূল কারণ ছিল। তো ওখান থেকে আপনি 7টাকে বের করে আনলেন কেন? আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কেন? কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তখন আন্দোলন করছে। এতদিনে আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 34 লাখ স্টুডেন্ট আছে, এদের এই 7 কলেজে 2 লাখ। 2 লাখ গেলে ওরা পারবে না? ওদেরকে দেন, এটা জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন? আপনাকে উচ্চ বংশীয়, তারা সবাই নিম্ন বংশীয়। ওই খুলনার বিএম কলেজ, ময়মনসিংহের এম কলেজ, এগুলো সব নিম্ন বংশীয়। আর আপনি ঢাকা কলেজ, ইডেন কলেজ উচ্চ বংশীয়। ভাই, দেশ তো একটাই।
সমস্যাটা কি? যে এই কথাগুলি যে বলবে, বলার মধ্যে মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের কারো আছে? এরা অবসর জীবন যাপন থেকে উঠে আসছে, ঝিমাইতে আসছে, এখনো ঝিমায়। তাকে তো বলতে হবে রে ভাই যে আমি এটা কেন দেবো, এটা তো লজিক সিম্পল। তাদের পাঠাই যান আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, দেন পাঠান না কেন? আপনি তো পপুলার হওয়ার দরকার নেই, আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই? আপনি পপুলার যাচ্ছেন কেন? এগুলো সিম্পল সলিউশন, কিন্তু তো আপনি এটা করবেন না। তো ওরাও আছে ওখানে, কি আছে? ওইদিন আমার সঙ্গে দেখা একদিন মানে ছাত্র দলের সাধারণ সম্পদ সভাপতি ছিল, আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল, মানে ও ছিল, ওই যে আরিফ নাকি যার নাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন কি না? আমি আপনারা কি আন্দোলনের সঙ্গে আছেন কি না? আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে ওরা কে আন্দোলন করতেছে? ওরা কারা? এই জন্য তো তৃতীয় পক্ষ খুঁজে বের করছে। ওরা আন্দোলন এটার মধ্যে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে বানান তিতুমির কলেজকে, কালকে ঢাকা কলেজ বলবে আমি কি তার চেয়ে পুরানো না? ঢাকা কলেজের ঐতিহ্য কি তার চেয়ে বেশি না? ইডেন যদি বলে আমরা মহিলাদের জন্য একটা বানান আপনি মহিলার জন্য। সারা দেশে তো যে কলেজ সারাদিন এই কাম করে থাকেন।